ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারবেন না, আসিফ নজরুল পারবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দেশে বিদেশে এই মুহূর্তে নানা ঘটনা ঘটছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা, মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই যে মহা বিপদ, এই তরুণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না। দেশে তাকে ঢিল মারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা, যাদেরকে তিনি স্যাবোটাইজকারী হিসেবে চিহ্নিত করেন, যারা নাকি সব আন্দোলনে ঢুকে যায় এমন অভিযোগ করেন তিনি। আর বিদেশে আসলে তিনি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের দৌড়ানির উপর কোথাও একটা মুহূর্ত বসতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষণ করে আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। তারাই ওয়াকারের সাথে নেগোশিয়েট করছে, ঘুটু করেছে, সাথে ছিল আসিফ নজরুল। ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছে, তাই না? দেখেন, সরকারে 3 জন ছাত্র নেতা ঢুকলো, আসিফ, নাহিদ আর মাহফুজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম। আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র না হওয়া উচিত। আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্যে থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, এর মধ্যে থেকে লিডার তৈরি হবে। তো যাই হোক, ছাত্ররা কেন সরকারে গেল? কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, তাই না? তারাই ছাত্রদের নেতা, ছাত্র জনতার নেতা। সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত, এই ছিল যুক্তি। তাইলে এখন কি হইল? সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো, তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো। সামনে যে ইলেকশন গুলো হবে সেগুলোতেও গোহারা হারবে। তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে? থাকে না। যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন, তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরা উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনূস নিজেই দাবি করেছে, তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনূসের সরকারে থাকার বৈধতা থাকে না। আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা। আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি। প্রফেসর ইউনূসের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই, কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই। যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে, ঠিক কিনা বলেন? এটা খুব ডিস্টার্বিং। কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত, আমরা জানাই। আবার দেখেন, মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফরমালি প্রফেসর ইউনূসের কাছে বিচারও দিছে। শুনান তো রিটা শেয়ার। We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. মানে সে বুঝতেই পারে নাই, সে যা খুশিতে স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপি সালাউদ্দিন সাহেব তো বলছে, দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। প্রফেসর ইউনূসের দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না, বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না। 2024-এর বিপ্লবে আরো ছিল না। ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার, এটা লেনিন লাগে, এটা কার্ল মার্কস লাগে, এটা হোসিমিন লাগে, এটা মাও সেতুং লাগে। 2024-এ যে সময় আন্দোলন নিছকটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হলো, তখন জনগণ ড্রাইভিং সিটে।
কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না? করেছে তো, জনগণ মানছে? মানে নাই। মাহফুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে, মানে যখন সে বিশেষ সহকারী হইলো। আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটাকে এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাবড়ে দিতেছে। সরকারের থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হয়েছে, না বিপ্লবের লাভ হয়েছে, না সরকারের লাভ হয়েছে। মাহফুজ সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করার কথা হলো। ওরা আসছিল কয়জন? 40-50 জন আমি গুনে দেখছি। মাহফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল। যারা বলবে যে মাহফুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো, তাদেরকে প্রতিহত করবো বলছে, আমরা থাকবো এরকম বলছে কেউ। তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে? তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে? হাসিনা পালানোর ফলে তো হাসিনা পুলিশ পালাইছিল, দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই। সেই জনতা 1 বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল? সরকার কেন দিনে দিনে দুর্বল হইলো, জনসমর্থন হারাইলো? আমরাও তো 2 হাত তুলে সমর্থন দিচ্ছি। ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে, বিপ্লব রক্ষা পাবে, এই যদি অনুমান হয় তাহলে তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ। ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিয়েছিল, মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়, না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে, যে দেখেন মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব সেটারও একটা সায়েন্স আছে তো, সেটার একটা হিসাব নিকাশ আছে তো। এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই। কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে, আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না। কই জামাত শিবির বা বিএনপি অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না, আছে ওদের? নাই। এনসিপি অফিসের সামনে কেন আছে? কারণ ওরা বেকুব, কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই। বিএনপির অফিসের সামনে যান, যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে। দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায়, নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয়। তো টাওয়ারে কেন নিতে হবে? ওইটা বসুন্ধরার বিয়ের টাওয়ার, জানেন? দেয় তো বেশি পছন্দ হয়েছে, বেশি মিথ্যা। আমার বুদ্ধিতে চললে ওই বাক্সাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাত্রি সঙ্গীত গেতে দিতাম না, কোনোদিন দিতাম না। দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে। ও পলিটিক্সই তো বুঝে না। আবার আব্দুল হান্নান মাসুদ দেখেন, তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পড়ে পুরো জাতিকে কাটাচ্ছেন না তো, দেখেছেন? এনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘা টাকা দিয়ে বের করে দিতাম না। 2-1 জন যে যোগাযোগ করে না করে, আমি আমার মতামত জানাই, কখনো সাপোর্ট চাইলে দিই, ভবিষ্যতেও দিব। অ্যান্টি ফ্যাসিস্ট যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো, ভবিষ্যতেও করবো। আমার সাথে বিএনপি নেতারা কথা বলে, তো আমার টাইম নাই এখন, অনেক টাইম নাই, ঘন্টার পর ঘন্টা আলাপ করে। গুরুত্বপূর্ণ নেতা, আমি নাম কইতেছি না। তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি? আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির। জামাত আমার কথা শুনলে ওই পিআর সিস্টেম নিয়ে আউকাও করতো নাকি? আমি তো পিআর সিস্টেমের পক্ষে না, বিরুদ্ধে। আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না। আমি রাজনীতি দলের চাকর বাকর না। পলিটিক্স একটা জার্নি। এই রাস্তায় আমি হাঁটবো, আমার রাস্তায় আমি হাঁটবো, যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে, চললে ভালো, না চললে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না? ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও, যে তোমরা এখন ঠেকাও, আমরা পারবো না। আমিও বিএনপি কই পিআর সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। তো এই ছাত্রদেরকে 5ই আগস্ট থেকে একে আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল 24-এ। ওদের মাথায় আসে না চ্যানেল 24টা কার, একে আজাদ কে? চ্যানেল 24 এই যে মঞ্জুর আল মতিন হোসেন ওই কাজ করে, সে বলছে আর নাচতে নাচতে চলে গেছে। মানে উঠি থেকে সব মিটিং টিটিং করছে, তারেক রহমানের সাথে মিটিং করছে উঠি, দেখেন, দেখেছেন? মানে একে আজাদ আওয়ামী লীগের লোক, ওইটা ওরা জানে না। এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক, ওই যে ইয়ে করছিল না এডিটর সাহেব, দেখেন না? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন, স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা জানে না। বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো, তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে। মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে। এই হইতেছে তাদের পলিটিক্যাল উইজডম। যাই হোক, কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের মিছিলে ভিডিও দিয়ে কইতেছে, দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে, তোমাদের ধরবে, এখন তোমাদের ধরবে, পিঠ সামলাও। আওয়ামী লীগ আমাদের ভয় দেখে তো আয়নাঘর, গুম, ক্রসফায়ার, জেল, মামলা, পিটানি, দেশ ছাড়া করা, এইগুলা সিদ্ধ দিন দেওয়া, রিমান্ড, এইসবের। বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ ফিরে আসবে, ভয় দেখায় আনুগত্য চায় এরা, দুই পক্ষই। হাসিনাও চাইতো, এরাও চাইতো, ওরা একভাবে এরা একভাবে। আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না, আপনাকে মানুষ বলে মনে করে না, চাকর বাকর মনে করে। আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না, আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায়। আমরা ভয়কে, বাংলাদেশের জনগণ দেশের মালিক, তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে, করে দেখাইছে 2024-এ। দেশের মানুষকে
আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখেন না, নিজের ভয়কে সবার উপর চাপাই দেন না। আপনি ভয় পান, নিজে পান, নিজে বলেন নিজে ভয় পাইতেছে। আমরা আত্মরক্ষা করতে পারি, আমরা পাল্টা আঘাত করতে পারি। আপনাদেরকে আমরা রক্ষা করছি, আপনি করেন নাই। জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনারা তো ভয় কাটেন, এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার। 28 অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না, এটা মির্জা আব্বাস বলছে না। দেখেন এডিটর সাহেব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন বিএনপি এবং জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব আর পরস্পরের মধ্যে ভীষণ তিক্ত সম্পর্কের জেরে একেবারে জেরবার অবস্থা। মানে তার ওই যে ঐকমত্য কমিশনে তিনি যাকে বসিয়েছেন প্রফেসর আলী রিয়াজ, সেই প্রফেসর আলী রিয়াজের এখন আর কোনো সাধ্য নাই জুলাই সনদ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানোর এবং জুলাই সনদটা চূড়ান্ত করার। তো এই অবস্থায় ঐকমত্য কমিশনে প্রফেসর আলী রিয়াজ ডেকে এনেছিলেন বড় মোড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে একেবারে বিপরীত প্রান্তে বসে থাকা দুটো পক্ষ, মানে বিএনপি একা আর জামায়াতে ইসলামী সহ তার সমমনা দলগুলো বা অন্যান্য দলগুলো, এই দুই পক্ষের উদ্দেশ্যে যে ধরনের ছেলে ভোলানো বক্তৃতা রেখেছেন, সেই আবল তাবল বক্তৃতার কথা শুনলে আপনাদের মনে পড়বে যে অনেক সময় হয় না যে মানে সিনেমায় আমরা দেখি না, বাস্তবের থেকেই সেটা ধার করা, যে দুই ভাইয়ে জমি জমা নিয়ে চরম বিবাদ দ্বন্দ্ব লেগে গেছে, কে কোন জমিটা পাবে বাবা মরলে। আর মৃত্যুশয্যায় থাকা বাবা তখন বলছেন যে যতই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করো না কেন, তোমরা দুই ভাই দয়া করে দুই ভাইয়ের প্রতি ভালোবাসায় কাছাকাছি চলে আসো, তাহলে শান্তি পাবে। আপনাদের পড়ে শোনাবো একেবারে সেই কথাগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি আর জামাতের উদ্দেশ্যে বলেছেন, এবং বলে একরকম বলেছেন মানে তার গলার সুরে কথার সুরে পরিষ্কার যে তার অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি, কোনোভাবে একটা ঐক্যে পৌঁছক এই দুই দল, তাহলে তিনি শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে একটা সামনের দিকে হাঁটতে পারবেন। মানে যমুনায় বাস, যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্মনীয় আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে। তার সিংহাসন কাঁটার সিংহাসনে পরিণত হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে এই সম্পর্কের দুরবস্থার কারণে। আমার দেশ পত্রিকা থেকে পড়ে শোনায়, প্রধান উপদেষ্টা বলেছেন, প্রথমত ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। ভাবতে পারেন ডাকসু নির্বাচন, ডাকসুতে 40,000 ভোট ছিল আর জাকসুতে ভোট ছিল 11,000, পড়েছিল মাত্র 7-8 ভোট। এই দুই ভোটের নির্বাচন সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জেরবার অবস্থা হয়েছে। মানে ডাকসু নির্বাচনের পর যাতে সংঘাত না হয় তা নিয়ে 3 উপদেষ্টা বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় লন্ডনে কথা বলেছেন, যাতে নির্বাচনের ফলাফলের পর দুই দল সংঘাতে না জড়িয়ে পড়ে। আর জাকসু নির্বাচন তো বিএনপি মেনেই নিচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আর উনি নাকি জাতীয় নির্বাচন মহোৎসবের মতো করবেন। এরপর তিনি বলেছেন জুলাই সনদ বিষয়ে, মানে এখন মূল সমস্যাটা কি দেখেন কতটা মানে দূরে দুই দলের অবস্থান। জুলাই সনদের একটা আইনি ভিত্তি চায়। জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো এমন কথাও বলেছিলেন যে তিনি ক্ষতিপূরণ চাইবেন যদি জুলাই সনদ কোনো আইনি ভিত্তি না পায়। তাহলে এই যে মাসের পর মাস তাদেরকে সময় নষ্ট করানো হলো এই ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রিয়াজের দরবারে, এই জন্য তিনি প্রয়োজনে ক্ষতিপূরণ চাইবেন। এবং জামায়াতে ইসলামী খুব শক্ত অবস্থান নিয়েছে, তারা এর আইনি ভিত্তি চায়। কারণ জামায়াতে ইসলামীর যুক্তি হচ্ছে, স্পষ্টত তারা এখন বলেছে যে তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও কোনো সাংবিধানিক ভিত্তি নাই। 2024-এর 5ই আগস্টের পর থেকে যা যা হচ্ছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বড় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির এই ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে বৃহস্পতিবার বলে এসেছেন, তারা মনে করেন সাংবিধানিক যে বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, এটা কখনো না কখনো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বেই। এবং বলে তারা সরাসরি বলেন যে এই যে সরকার যে মিথ্যা কথা বলেছে যে বিচারপতিরা বসে সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হয়েছে, এটা যে মিথ্যা কথা সেটা তারা জানেন এবং এটা তারা চ্যালেঞ্জ করবেন বা অন্য কেউ চ্যালেঞ্জ করবে যে কোনো সময়। এই অবস্থায় জামায়াতে ইসলামী বলছে একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার মাধ্যমে গত বছরের 5ই আগস্ট থেকে সবকিছুকে একটা বৈধতা দেওয়া এবং সেই সাংবিধানিক আদেশকে, যার অন্তর্ভুক্ত হবে এই জুলাই সনদও, সাংবিধানিক আদেশকে বর্তমান সংবিধানের ওপরে স্থান দেওয়া। আর বিএনপির অবস্থান হচ্ছে যে কোনো আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে বা সংস্কার জুলাই সনদের বিষয়ে এখন ঐকমত্য হয়ে যাক, কিন্তু এটা একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টে থাকুক, মানে ভদ্রলোকের এক কথা টাইপ। সকল রাজনৈতিক দলের ঐকমত্য হবে এবং কেউ কথার বরখেলাপ করবে না, সবাই প্রতিশ্রুতি রক্ষা করবে, এই বিশ্বাসের উপর জুলাই সনদের কাজটা আপাতত শেষ হোক। জুলাই সনদের যা যা সংস্কার প্রস্তাব সেটা সংসদের মাধ্যমে অনুমোদন করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে পরবর্তী সংসদে, মানে নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে।
বুঝেছেন কতটা পার্থক্য? বিএনপি বলছে যেহেতু জনগণ গ্রহণ করে ফেলেছে, এই সরকারের সাংবিধানিক বৈধতা আছে কি নাই, এই লেজিটিমেসি নিয়ে, এই বৈধতা নিয়ে প্রশ্ন করা উচিত না, তাহলে স্থিতিশীলতা নষ্ট হবে। তার মানে এই দুই দলের পার্থক্যের জায়গাটা বিরাট জুলাই সনদ বিষয়ে। তারপর দেখেন যে নির্বাচন মহোৎসবের মতো করতে চান ডক্টর ইউনূস, বিএনপি চায় প্রচলিত পদ্ধতিতে নির্বাচন, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলো চায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের দল, এই দুটো দল স্পষ্ট বলে দিয়েছে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। বিশেষ করে এই যে জুলাই সনদের মাধ্যমে নাকি উচ্চকক্ষ আনা হচ্ছে, মানে এরকম নানা কিছু তো তারা ঠিক করে ফেলছেন, তো সেই উচ্চকক্ষের নির্বাচনটাও কিন্তু বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে করতে চায় না। জুলাই জামায়াতে ইসলামীর কথা হচ্ছে উচ্চকক্ষের নির্বাচনটা তো অন্তত অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হতেই হবে। এই যখন অবস্থা, মানে পরস্পরের পার্থক্য এতটা, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। বললাম না যে ওই যে পরিবারের শেষ মৃত্যুশয্যায় থাকা বাবা বলছেন যে যতই হোক তোরা দুই ভাই, তোদের উপায় নেই এই পরিবার ছেড়ে যাওয়ার, সেরকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন এ সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। তারপর তিনি বলেন আমরা নানান যুক্তি দিতে পারি, যুক্তির কোনো শেষ নাই, কিন্তু সমাধানের পথে থাকতে হবে। অনেকের মনে হয়তো কষ্ট হবে, কষ্ট হলেও মেনে নিচ্ছি, কিন্তু পরে শান্তি পাবেন, দেশ শান্তি পাবে বলে, কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখন বিস্ফোরিত হবে, বিতর্কের মধ্যে থেকে কে কোন দিকে চালু করে দেবে, মানে ওনার মনে ভয় আওয়ামী লীগ চলে আসবে বিতর্কের মধ্যে, এটার কোনো ঠিক নেই। মানে উনি সত্যি মনে করেন উনি এসব ছেলে ভোলানো কথা বলবেন, আর জামায়াতে ইসলামী আর বিএনপির মতো দুটো রাজনৈতিক দল আলী রিয়াজের দরবারে বসে একমত হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ভাই আপনি বলেন কোন পদ্ধতিতে নির্বাচন চান, তাহলে ভাই আপনি বলেন যে সংসদ সংস্কারগুলোকে সংবিধানে আনবে নাকি এখনই সাংবিধানিক আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে হবে, ভাই আপনি যা বলবেন তাই ঠিক আছে। উনি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রত্যাশা করছেন? এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ঐকমত্য কমিশনের কোনো নজির এর আগে নাই, মানে সত্যি সত্যি আলাপে বসবে কিনা এসব নিয়ে তার টেনশন ছিল, চিন্তা ছিল, কোন দিকে যাবে, কথার শুরুতে কলাপস করে যাবে, কারো মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে। কিন্তু দীর্ঘপথ অতিক্রমের পর আমি অভিভূত হয়েছি, সিদ্ধান্ত নিয়ে যে আপনারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। এরপর তিনি বলেন আসলে এই ঐকমত্য কমিশন থেকে এমন নজির সৃষ্টি করতে হবে যে নজির সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে, খুঁতওয়ালা নজির না। এ আবেদন আমার। এই ডিটো, এই হুবহু বাক্যটা উনি আরেকটা কমিশনকে বলেছিলেন। সংস্কারের প্রস্তাব নিয়ে আসার জন্য সংস্কার কমিশন তো অনেকগুলো গঠিত হয়েছিল, তাদেরকে বলেছিলেন তিনি জানেন এই কথাটা যে এমন নজির আপনারা তৈরি করবেন যেই নজির সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে। পত্রিকা খুলে দেখেন উনি বলেছিলেন কাদের জানেন? নারী কমিশনের সদস্যদেরকে। নারী কমিশনের সদস্যরা যখন তাদেরকে এই প্রস্তাবমালা নিয়ে তার হাতে দিয়েছিল তখন তিনি এই কথা বলেছিলেন। এরপর নারী কমিশনের সদস্যদের ওই সংস্কার প্রস্তাবের প্রতিবাদে যখন হেফাজতে ইসলাম সরোয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করলো, ডক্টর ইউনূস ওই নারী সংস্কার কমিশনের রিপোর্ট যে কোন তোষকের তলায় লুকিয়েছেন আমি সত্যি জানি না। এখন পর্যন্ত আলী রিয়াজের দরবারেও কখনো, বা আলী রিয়াজ যে মানে এক্সেল শিটে প্রথম দিয়েছিলেন সংস্কার প্রস্তাব, কোন কমিশন কি দিয়েছে, তিনি সেই এক্সেল শিটেও ওই নারী কমিশন রিপোর্টের একটা শব্দ উচ্চারণ করার সাহস পান নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সংস্কার কমিশনের রিপোর্ট, নারী সংস্কার কমিশনের রিপোর্ট আমার ধারণা মাটি চাপা দিয়ে এর উপর গাছ লাগিয়ে ফেলেছেন যাতে মাটি খুঁড়েও আর কেউ বের না করতে পারে। সেই হেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জুলাই সনদ নাকি এমন এক নজির হতে হবে যা সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে। এরপর তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বাকি রাস্তাটুকু যাতে সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য নজির সৃষ্টি করা যায় সে কাজটা করে যাবেন। দুদিন আগে নেপালে সমস্যা শুরু হলো, এরকম বহুজনের সমস্যা হবে, অতীতে হয়েছে ভবিষ্যতে হবে, তাই আমাদের সমাধানের পথ সবাই মনোযোগ সহকারে দেখবে। মানে নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একজন সাবেক বিচারপতি ক্ষমতা নিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন লোভ করে এসেছিলেন, এখন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে দেওয়ার পথ করেন। আবার যখন যদি বিএনপি জামাতের সকল সমস্যা মিটে গিয়ে সম্পর্ক ভালো হয়ে যায় তখন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কখন নির্বাচন দিতে চাইবেন সে আবার আরেক প্রশ্ন। সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারবেন না, আসিফ নজরুল পারবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দেশে বিদেশে এই মুহূর্তে নানা ঘটনা ঘটছে, সব ঘটনা বাদ দিয়ে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এলাম। কারণটা হচ্ছে যে সম্প্রতি আসিফ নজরুল চ্যানেলের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে সাক্ষাৎকারে একটা বক্তব্য দিয়েছেন যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা না বলাই ভালো, হঠাৎ করে চোখে পড়লো। এই জন্য সব বিষয় বাদ দিয়ে আমি আসিফ নজরুলের এই কথাটি প্রসঙ্গে কথা বলতে এসেছি। আমি কথা বলবো, কিন্তু তার আগে চোখের জলে ভাসবার মতো
একটা ভিডিও দেখে আসি, বহুল ভাইরাল হওয়া ভিডিও, আপনারা দেখেছেন। তারপরেও এই দৃশ্যটা সহ্য করা যায় না। আমি গতকাল যখন এই দৃশ্যটা দেখেছি এবং যতবারই দেখছি আমি চোখের জলে ভাসছি। আমরা দৃশ্যটা দেখে আসি, তারপরে আমি আসিফ নজরুলকে নিয়ে কথা বলবো। চলুন আমরা একটা ভিডিও। আদালত চত্বরের দৃশ্য। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আলিম ব্যাপারী, যিনি সাবেক ছাত্র নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, তিনি জেলে, আওয়ামী লীগ করবার কারণে জেলে। তার পরিবারের আকুতি, তার শেষ বাবাকে এক পলক দেখবার জন্য কি আকুতি ভরা দৃশ্য। এই দৃশ্য দেখে কোন মানুষ কি চোখের জল ধরে রাখতে পারে না। আমি কাল থেকে যতবার এই দৃশ্যটি দেখেছি আমার কান্না এবং ভেসে গেছে। এই বাচ্চাটি আমারই সন্তানের বয়সী, আমারই সন্তানের মতো, বাবা জেলে, অপরাধ আওয়ামী লীগ করেন এই জন্য জেলে। আওয়ামী লীগ নিয়ে তো আমি বারবারই বলি আওয়ামী লীগ করা লাগে না, আমি তো আওয়ামী লীগ করি না। কিন্তু এই যে বাচ্চাটার হাহাকার, এই যে বাচ্চার মার দৌড়াদৌড়ি, বাচ্চাটার দৌড়াদৌড়ি, আসিফ নজরুলদের কি আল্লাহ রক্ষা করবে? ডক্টর ইউনূসকে কি আল্লাহ রক্ষা করবে? আল্লাহকে ছেড়ে দেবে? এই অপকর্মের আজকে আদালত, বিচার বিভাগ বলতে বাংলাদেশে কিছু নেই। আপনার নামে মামলা নেই, আপনাকে মব সৃষ্টি করে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করবার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আপনাকে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হবে। আপনি আদালতে উঠবেন জামিনের জন্য, আপনাকে জামিন দেবে না, আপনাকে জেল হাজতে পাঠাবে। এই হচ্ছে আসিফ নজরুল যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আইন মন্ত্রণালয়, তার মন্ত্রণালয়ের চিত্র এমনটা। সেই আসিফ নজরুল বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে কথা বলতে পারে না। তৃতীয় মাত্র অনুষ্ঠানে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলাই ভালো। চ্যানেলের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলছেন যে নির্বাচন নিয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন না। আসিফ নজরুল পারবেন। কেন পারবেন? আসিফ নজরুলকে সেনাপ্রধান তো আমাদের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সেনাপ্রধান নিয়োগ বিধি অনুযায়ী আমাদের সেনাপ্রধান। আজকে আসিফ নজরুল এই যে মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে কে বসিয়েছেন? সেনাপ্রধানই তো বসিয়েছেন। হ্যাঁ, পদমর্যাদা অনুযায়ী আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী যদি বলি সেনাপ্রধানের পদ নিচে, কিন্তু আজকে বাংলাদেশের ক্রীড়ানৌকের জায়গায় সেনাপ্রধান। এখনো পর্যন্ত আমি বলবো যে সেনাবাহিনীর গত এক বছরে নানা রকম বিতর্কিত ভূমিকা আছে এবং সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সুরক্ষা দিতে পারছে না। সেনাপ্রধান দায়িত্ব নিয়েও মানুষ সুরক্ষিত নিজেদেরকে মনে করছে না, যার দরুন সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিয়েও মানুষের ক্ষোভের শেষ নাই, হাজারো প্রশ্ন আছে। কিন্তু তারপর বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে যে সেনাপ্রধানই বাংলাদেশের রক্ষা কবচ হতে পারে। এবং বেশিরভাগ মানুষের কণ্ঠের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই, প্রথমত বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে, দ্বিতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে, তৃতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে। আজকে যে একটা সরকারি কাঠামো আছে, এই সরকারি কাঠামোটাও যদি পরিবর্তন হতে হয়, তাহলেও সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো এক চুল পরিবর্তন হবে না। এটি আমি মনে করি, বাংলাদেশের বেশিরভাগ মানুষও মনে করে। প্রদর্শক, আপনি একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলে আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।